আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। তোমাদেরকে আমি গত ক্লাসে, আর তোমরা সবাই আমার পরিচয় জানো, আর হয়তো যারা জানো না, হয়তো নতুন যারা ভিউয়ার আছে, তো তাদের জন্য আমার পরিচয়টা আমি দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ রমজান আলী মাসুদ, আর সহকারী শিক্ষক সালমন স্কুল অ্যান্ড কলেজ। আর স্টুডেন্টরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে গত ক্লাসে অর্থের সমমূল্য এই চ্যাপ্টারের উপর অনেক ডিটেলস আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আর মানে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে অবশ্যই সে অঙ্কগুলো থেকে একটা অঙ্ক তোমাদেরকে আমি দিলাম। তো তোমাদের যে 20 তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সে 20 তারিখ যে মানে তোমাদের যে পরীক্ষাটা সামনের দিকে আসতেছে, সে পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো মনোযোগ দিয়ে তোমরা শুনবা আশা করি। তো প্রথমে দেখো, আমি প্রথমে অঙ্ক করার আগে, অঙ্কটা অত্যন্ত সহজ। এই অঙ্কটা করার আগে আমাকে বেশ কয়েকবার করে প্রশ্নটা বুঝতে হবে যে আসলে এই প্রশ্নটা কী চাচ্ছে, সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথম আমি দেখি, জনাব শাহরিয়ার 20 লক্ষ টাকা 7 বছরের জন্য এ ব্যাংক অথবা বি ব্যাংকে জমা রাখতে চান। তার মানে জনাব শাহরিয়ার থেকে এখন আজকেই 20 লক্ষ টাকা আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। তাহলে এটাকে আমি প্রেজেন্ট ভ্যালু লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 7 বছরের জন্য। তার মানে এই 7 যেটা আছে, 7 বছর, এটা ডিউরেশনকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে মেয়াদকাল বা সময়কে বোঝানো হচ্ছে। যে ডিউরেশন বা সময়টাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, তাহলে আমি এটা এন হিসেবে লিখলাম এই মানটাকে, রাইট? আচ্ছা, এ ব্যাংক অথবা বি ব্যাংকে জমা রাখতে চান। এ ব্যাংক অর্ধবার্ষিক 10% সুদের প্রস্তাব দিয়েছে। তার মানে জনাব শাহরিয়ার সাহেব যদি সেটা এ ব্যাংকে রাখে, তাহলে সেখানে তাকে 10% করে সুদ দিবে। তার মানে এটা আমরা সুদের হারটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। তাহলে আমি সেটা আই হিসেবে আইডেন্টিফাই করলাম, রাইট? আচ্ছা, যাই হোক, আই এটা। এরপরে এখানে লেখা আছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মিন্স এখানে বছরে অর্ধবার্ষিক মানে বছরের মাঝামাঝি সময়ে সে একবার সুদ কাউন্ট করে, আর একবার বছরের শেষ সময়ে গিয়ে সে সুদ কাউন্ট করে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অর্ধবার্ষিক যদি তোমাদের বলে থাকে, তোমাদের বুঝে নিতে হবে বছরে তারা 2বার সুদ কাউন্ট করে, ষষ্ঠতম মাসে একবার, আর এদিকে 12তম মাসে একবার। তার মানে কি টোটাল বছরে 2বার সুদ কাউন্ট করতেছে। সো এখানে বছরে একের অধিক যখন চক্রবৃদ্ধি হয়, তখন সেখানে এম আসে। আর অর্ধবার্ষিক বললে এম এর মান হবে 2 এম, এটা হবে এম এর মান 2, এম সমান 2 ধরবো আমরা। এম সমান কত ধরবো? 2 ধরবো। আচ্ছা, এখন সে কিন্তু এ ব্যাংকের প্রস্তাবটা নিয়ে সে নিশ্চুপ থাকে না, সে কী করছে, আবার বি ব্যাংকে গেছে। বি ব্যাংক বলতেছে সে ত্রৈমাসিক 9.5% সুদ দিবে। তার মানে ওরা বলতেছে বি ব্যাংকে যদি তুমি যাও, সেখানে ত্রৈমাসিক মানে 3 মাস পর সে সুদ কাউন্ট করবে। তাহলে বছরে কয়বার হবে? 3, 6, 9, 12, মানে বছরে 12 মাসের মধ্যে 3 মাস পর যদি সুদ কাউন্ট করা হয়, তাহলে বছরে 4বার সুদ কাউন্ট হবে। তাহলে এখানে ত্রৈমাসিক বললে এম এর মানটা আমরা কত ধরবো? 4 ধরবো। এম এর মানটা কত ধরবো? 4ই ধরলাম আমি। আচ্ছা, এরপরে এখানে 9.5%, 9.5%, এটা তো সুদের হার, নিশ্চয়ই তোমরা এটা জানো। আয় সমান কত হবে? যখন আমরা এটা আয়ের মানেই হবে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে পরে এটা 0.095 হবে। ওকে, আচ্ছা, সে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না যে আসলে সে কি এ ব্যাংকে টাকাটা জমা রাখবে নাকি বি ব্যাংকে রাখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমি যদি বলি, আমার থেকে যদি এখন টাকা থাকতো, সেই টাকাগুলো যদি আমি কয়েকটা ব্যাংকে দেখতাম যে আমি 7 বছরের জন্য আমার ওই টাকাগুলো আমি এ ব্যাংক বলো, বি ব্যাংক বলো, সি ব্যাংক বলো, অনেকগুলো ব্যাংক দেখতাম। ব্যাংকগুলো দেখার পরে নির্দিষ্ট মেয়াদ শেষে যে আমাকে বেশি অর্থ দিতে পারবে, আমি সেখানে রাখবো। ঠিক আছে? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তোমার কাছে এখন যে অ্যামাউন্টটা আছে, সে অ্যামাউন্টটা যদি তুমি কোনো ব্যাংকে জমা রাখতে চাও, অনেকগুলো ব্যাংকে গিয়ে দেখবা, দেখার পর যে ব্যাংক তোমাকে মেয়াদ শেষে বেশি অর্থ দিবে, সেটাই তোমাকে, সেই ব্যাংকেই তুমি টাকাটা রেখে আসবা। আশা করি তোমরা বুঝতে পারবে।
আর তাহলে এই অঙ্কের সিদ্ধান্ত দেওয়ার জন্য আমাদেরকে এফবি বের করতে হবে। কি বের করতে হবে? এফবি মানে ফিউচার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এ ব্যাংকের ফিউচার ভ্যালু বের করব, তারপর আমরা বি ব্যাংকের ফিউচার ভ্যালু বের করব, তারপর আমরা সিদ্ধান্ত দিয়ে দিব আমি এই ব্যাংকে রাখবো নাকি ওই ব্যাংকে রাখবো। ওকে, তাহলে এবার দেখো প্রথমে এ ব্যাংকের ক্ষেত্রে দেখো লেখো তোমরা সবাই ব্যাংকের ক্ষেত্রে প্রথমে আমি লিখে দিছি এখানে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য পিবি সমান কত? 20 লক্ষ টাকা লিখছি, 20 লক্ষ টাকা, এটা এ ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসি মেয়াদকালটা হচ্ছে কত? 7 বছর। তাহলে এখানে লিখব মেয়াদকাল অবলিক সময় লিখতে পারি, আমি লিখলাম না, মেয়াদকালটাকে এন দিয়ে প্রকাশ করে দিচ্ছি, 7 বছর, ডিউরেশন 7 বছর। এরপরে এ ব্যাংক কিন্তু সুদ দিচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে আমি কি লিখব? সুদের হার আই ইজ ইকুয়াল টু কত? 10% দিলাম। পার্সেন্ট মিন্স কি? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখবা 100 দিয়ে যখন ভাগ করবা 0.10 হবে। আচ্ছা, এরপরে দেখো অর্ধবার্ষিক মিন্স এখানে দুইবার, বছরে তারা দুইবারে সুদ কাউন্ট করে, ওটাকে আমরা লিখি কি? বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? এম দিয়ে। এম সমান হচ্ছে অর্ধবার্ষিক দুইবার, অর্ধবার্ষিক বলে দুইবার লিখতে হবে। এখন আমরা ফর্মুলাটা লিখি, সূত্রটা যে আমি এই পাশে লিখতেছি, তোমরা দেখো যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান, বা আমি এফবি লিখতেছি একেবারে, এফবি সমান পিবি ইন্টু 1+ সূত্রটা হচ্ছে গত ক্লাসে লিখে দিয়েছিলাম I/M হোল টু দি পাওয়ার mn, রাইট? সমান, এখন পিবির মানটা হচ্ছে কত? পিবির মানটা আমি এখানে সাজায় রাখছি 20 লাখ টাকা, 20 লক্ষ লিখলাম, ইন্টু 1+ আই এর মান হচ্ছে 0.10, আর এম হচ্ছে কত? এম হচ্ছে 2, ব্র্যাকেট শেষ। তারপরে এম এর মান আবার 2 গুণ এন এর মান হচ্ছে কত? 7। আচ্ছা, সমান 20 লক্ষ ইন্টু 1+ 0.10, আর নিচে হচ্ছে 2, 7 দুগুণে 14। আচ্ছা, এখন দেখো এটা, এখন আমার ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? এখন আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, 20 লক্ষ লিখব, এখানে ফার্স্ট ব্র্যাকেট, আবার এদিকে ফার্স্ট ব্র্যাকেট, উপরে পাওয়ারটা দিয়ে 14 লিখলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই রেজাল্টটা কিন্তু আমি আমার অঙ্ক করার সুবিধার্থে আমি কিন্তু করে রাখছি এখানে, যে রেজাল্টটা কত? 39,59,863.20 লিখো, 39 লক্ষ, তারপর হচ্ছে কত? 59,863.863 কত? 20। একটু বুঝতে হয়তো কষ্ট হয়ে যাবে তোমাদের, যেহেতু মার্কার একটু প্রবলেমের কারণে হয়তো 39 লক্ষ, হ্যাঁ 59,863 কত? 20 টাকা। আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখন দেখো আমি এ ব্যাংকের ক্ষেত্রে বের করে দিলাম, এখন সেম আমাদেরকে বি ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে সেকেন্ড লিখো তোমরা বি ব্যাংকের ক্ষেত্রে। তারপরে লিখো বি ব্যাংকের ক্ষেত্রে, বি ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, সেম কাজ আমরা আবার সাজিয়ে লিখব, তারপর আমরা ফর্মুলাটা লিখে অ্যান্সার বের করে ফেলবো। দেখি বি ব্যাংকের ক্ষেত্রে
বর্তমান মূল্য, বর্তমান মূল্য ফিবি সমান কত আসে? ফিবি সমান আসে 20 লক্ষ টাকা। এরপরে বি ব্যাংক আমাকে সুদ দিচ্ছে কত? 9.5%। তাহলে এখানে লিখব সুদের হার, সুদের হার, সুদের হারটাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, সমান কত আসবে? আয় দিয়ে প্রকাশ করলে এখানে 9.5% সমান 100 দিয়ে যখন ভাগ করব 0.095 হবে। আচ্ছা, এখন এরপরে হচ্ছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে বোঝানো হচ্ছে 3 মাস পর পর সুদ কাউন্ট করা হয়। তো 3 মাস পর পর যদি সুদ কাউন্ট করে বছরে কয়বার হবে? বছরে হবে 4 বার। তাহলে বছরে, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান কত? এম সমান 4 বার, 4 বার। এখন আমরা ফর্মুলাটা লিখি, লিখো আমরা জানি এফ বি সমান, আমরা জানি, সময়টা লিখো, সময় হচ্ছে এন সমান 7 বছর। এবার সূত্র লিখো, আমরা জানি, আমরা জানি, আমরা জানি এফ বি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন। পিবির মানটা হচ্ছে কত? 20 লক্ষ, 20 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস আয়ের মান, এখানে আমি লিখে ফেলছি আয়ের মানটা হচ্ছে 0.095, 0.095। তাহলে এখানে লিখো 0.095 আর এম হচ্ছে কত? 4, আর 4 গুণ এদিকে হচ্ছে কত? 7 এন এর মান। তাহলে 20 লক্ষ ইন্টু 1 প্লাস 0.095, নিচে 4 আর উপরে হচ্ছে 4 7 28, রাইট? আচ্ছা, এখন দেখো আমি সেম ব্যাংকের ক্ষেত্রে যেভাবে এফবি বের করছিলাম ঠিক সেম বি ব্যাংকের ক্ষেত্রেও সেভাবে এফবি বের করলাম। তো প্রথম এফবির যে রেজাল্টটা সেটা হচ্ছে 39,59,863.20 টাকা। আর সেকেন্ড বি এর ক্ষেত্রে যেটা এফবি রেজাল্ট সেটা আমি আমার লেখার সুবিধার্থে আমি লিখে রাখলাম 38,49,000, 38,49,000 83 কত 81 টাকা। সরি আমি ইংলিশে লিখে ফেলছি, 38,49,000 83.81 টাকা। আচ্ছা, এখন দেখো তুমি এখন নিজেই সিদ্ধান্ত দিতে পারবা আসলে তুমি কোন ব্যাংকে টাকাটা রাখবা। আমি তো মেয়াদ শেষে 7 বছর পরে এ ব্যাংক থেকে 39 লক্ষ পাচ্ছি। সো আমি কেন বি ব্যাংকে 38 লক্ষ টাকা এর জন্য রাখবো? আমি এ ব্যাংকে টাকাটা রাখবো। সো এখন আমরা সিদ্ধান্ত দিয়ে দিব। সিদ্ধান্তটা তোমরা লিখো, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। প্রথমে লিখো দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে পদ্মা ব্যাংকের এ ব্যাংকে রাখলে সে যদি এ ব্যাংকে রাখে মেয়াদ শেষে পাবেন কত টাকা? 39,59,863.20 টাকা। এই টাকাটাই পাবে। কিন্তু
আমার কথার সাথে সাথে লিখবা যদি তোমরা বুঝতে না পারো, কিন্তু লেখাটা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কথার সাথে সাথে লিখবা। কিন্তু ব্যাংকে না রেখে বি ব্যাংকে রাখলে মেয়াদ শেষে পাবেন কত টাকা? দেখো 38,83,81 টাকা। অর্থাৎ বলা যায় ব্যাংকের প্রস্তাবই অধিক লাভজনক। অর্থাৎ সে তো ব্যাংকে বেশি অর্থ পাচ্ছে, সো ব্যাংকটাই অধিক লাভজনক। এখানে তার অর্থটা আমি মনে করি যে জনাব শাহরিয়ারের ব্যাংকে টাকাটা জমা রাখা উচিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এখন আমি যে অঙ্কটা করলাম এই অঙ্কটা সিদ্ধান্ত দিচ্ছি এফবির উপর, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা SW দিব যেটা আমাকে ফিবির উপর সিদ্ধান্ত দিতে হবে, মানে ফিবি বের করে আমি সিদ্ধান্ত দিব, এফবি নয়। তাহলে এবার প্রশ্নটা একটু লিখো সবাই, আমি প্রশ্নটা লিখে একটু দেখাই দিব। আমার প্রশ্নটা লিখো, জনাব আসিফ আমি একটা প্রশ্ন দিচ্ছি, জনাব আসিফ 10 বছর পরে 21 লক্ষ টাকা পেতে চান, অর্থাৎ জনাব আসিফ 10 বছর পরে 21 লক্ষ টাকা পেতে চান। এক্ষেত্রে ব্যাংক, আমি ব্যাংকটা এবং বি দিয়ে লিখতেছি আবারও। এক্ষেত্রে ব্যাংক মাসিক 11% সুদের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বি ব্যাংক বার্ষিক 11.5% সুদের প্রস্তাব দিয়েছে।
আচ্ছা, এখন দেখো জনাব আসিফের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত? টাকা জমা রাখা উচিত বলে তুমি মনে করো? তুমি মনে করো এখানে বিষয়টা হচ্ছে, আমি প্রশ্নটা আরেকটু অন্যভাবেও বলতে পারতাম, কিন্তু আমি এভাবে এক ধরনের করে লিখলাম আর কি। তো এখানে দেখো বলা হচ্ছে জনাব আসিফ 10 বছর পরে 21 লক্ষ টাকা পেতে চান। তাহলে সে যদি 10 বছর পরে 21 লাখ টাকা যদি কোনো ব্যাংক থেকে পেতে চায়, তাহলে নিশ্চিত তাকে তো আজকে টাকা জমা রাখতেই হবে। তাহলে আমার প্রশ্নটা এভাবে হতে পারতো যে জনাব আসিফের 10 বছর পরে 21 লক্ষ টাকা পাওয়ার জন্য, জনাব আসিফ 10 বছর পরে 21 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান, এই কথা বলতে পারতাম। এটা না বলে আমি এভাবে বলছি, অর্থাৎ আমি বলতে যাচ্ছি 10 বছর পরে সে 21 লক্ষ টাকা পেতে চাচ্ছে, তার মানে তাকে তো 21 লক্ষ টাকা 10 বছর পরে পাওয়ার জন্য তো আজকে তো কিছু জমা রাখতে হবে, যেটা চাইলে আমি প্রশ্নের মধ্যেও ইনক্লুড করে দিতে পারতাম, এই বাবদে ও বাবদে, তোমরা বুঝে নিবা বিষয়টা। এক্ষেত্রে ব্যাংক মাসিক 11% সুদের প্রস্তাব দিয়েছে। সে যখন ব্যাংকে গেছে সে বলল আমরা, আচ্ছা যাই হোক, আমি এটাকে আমি সময় বলবো, ডিউরেশন, যেটাকে ডিউরেশন বলতেছে আমি, এটা হচ্ছে সময়কে বোঝানো হচ্ছে 10 বছর। এটা 10 বছর পরে 21 লক্ষ টাকা, তাহলে এটা তো প্রেজেন্ট ভ্যালু না, এটা তো 10 বছর পরের ভ্যালু। সো এটা কিন্তু বর্তমান মূল্য না, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। তাহলে এখানে আমি 21 লক্ষ টাকাটাকে কি লিখতেছি দেখো, ফিউচার ভ্যালু এফবি লিখছি, রাইট। ব্যাংকে গিয়ে দেখলো সেখানে 11% করে সুদ দিবে, তাহলে 11% করে যদি সুদ দেয়, তাহলে এটা হচ্ছে সুদটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আয় দিয়ে প্রকাশ করি। এখানে আমি আয় হিসেবে লিখছি ব্যাংকের জন্য। কিন্তু তারা সুদ দিবে মাসিক, তাহলে বছরে কয়বার হবে, মাসিক ভিত্তিতে যদি সে সুদ কাউন্ট করে, তাহলে বছরে প্রত্যেক মাসে সুদ কাউন্ট করলে বছরে 12টা মাস, তাহলে 12 বার সুদ কাউন্ট করা হবে। তাহলে এখানে এম আসবে, এম সমান 12 হবে, রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো, 10-এর স্টুডেন্টগুলো তো অনেকবার করছিল এই চ্যাপ্টারটা। তাহলে এখানে মাসিক যখন বলবে তখন এম এর মানটা কত হবে, 12 হবে। আচ্ছা, এরপরে সে গেল কোথায়, বি ব্যাংকে, সেখানে সুদ দিবে কত, 11.5% বার্ষিক। তাহলে এটাও কিন্তু বি ব্যাংকের জন্য আয়ের মান, সুদের। আচ্ছা, বার্ষিক যখন বলবে, বছরে যখন একবার সুদ কাউন্ট করবে, তখন এখানে এম লিখতে হবে না, কি লিখতে হবে না, এম লিখতে হবে না, কারণ বছরে তো সে একবারে সুদ কাউন্ট করতেছে, একের অধিক সুদ কাউন্ট করলে তখন এম এর মানটা আসবে, রাইট। তাহলে এখানে এম নেই, এম লেখা যাবে না, এম হচ্ছে এক হলে লিখতে হয় না সূত্রের মধ্যে। আচ্ছা, জনাব আসিফের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত বলে তুমি মনে করো? আচ্ছা, এখন দেখো, আমি যদি বলি অঙ্কটা হচ্ছে এরকম, আমাকে তো ব্যাংকও 21 লাখ টাকা দিচ্ছে, আমাকে বি ব্যাংকও 21 লক্ষ টাকা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মেয়াদ শেষে দুইটা ব্যাংকই আমাকে দিবে, এটা তো ব্যাংকও দিবে, বি ব্যাংকে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোথায় রাখবো টাকাটা? আচ্ছা, আমি টাকাটা রাখবো সেখানে যে ব্যাংকে আজকে আমাকে কম টাকা রাখলে আমাকে 21 লক্ষ টাকা দিবে, আমি সে ব্যাংকে টাকাটা রাখবো। অর্থাৎ 21 লক্ষ টাকাগুলো পাওয়ার জন্য আমাকে আজকে ব্যাংকে টাকা রাখতে হবে, যে ব্যাংক আজকে আমার থেকে কম টাকা নিয়ে আমাকে 10 বছর পরে গিয়ে 21 লক্ষ টাকা দিবে, আমি সেখানে রাখবো। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করব, প্রেজেন্ট ভ্যালু বের করে প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যেটা ছোটো ব্যাংক, যদি ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু যদি ছোটো হয় আমি ওখানে রাখবো, আর বি ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু যদি ছোটো হয় আমি বি ব্যাংকেই রাখবো। ওকে, তাহলে আমি একটু করে সাজা দিচ্ছি, লিখবা ব্যাংকের জন্য, ব্যাংকের ক্ষেত্রে লিখলাম। এখানে আমি সংক্ষেপে লিখতেছি কারণ আমি ক্লাসটা একদম শেষের দিকে চলে যাচ্ছি, সো আমি একদম সংক্ষেপে লিখে শেষ করে দিচ্ছি, তোমরা করবা বাসায়। এখানে এফবি হচ্ছে ব্যাংকের জন্য, এফবি হচ্ছে কত,
21 লক্ষ টাকা লিখলাম, 21 লক্ষ। তারপরে সময় হচ্ছে এন, এন হচ্ছে 10 বছর, 10 বছর, তাও লিখলাম। এরপরে আসতেছি আমি কিসে, সুদের ক্ষেত্রে। সুদ হচ্ছে, সুদকে আমরা আয় দিয়ে প্রকাশ করি। আয় সমান কত, এখানে 11%, 11%টাকে যখন 100 দিয়ে ভাগ করো 0.11। আচ্ছা, এরপরে আসতেছে কি মাসিক, তার মানে এম হবে কত, 12, এম হবে 12। এখন আমি ফিবি সূত্রটা লিখব। আমরা জানি ফিবি সমান, সুতরাং ফিবি সমান কত, সূত্রটা হচ্ছে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন। তারপর আমি এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের মাধ্যমে আমি এখানে একটা রেজাল্ট পেয়ে যাব, রাইট। আচ্ছা, এখন সেম কাজটা হচ্ছে কি বি ব্যাংকের ক্ষেত্রে, বি ব্যাংকের ক্ষেত্রে এফবি হচ্ছে তাও সেম কত, 21 লক্ষ টাকা, 21 লক্ষ টাকা। এন হচ্ছে কত, ঠিক সেম 10 বছর, সেম কাজ। তারপর সুদের হারকে আয় দিয়ে প্রকাশ করি। আয় হচ্ছে এখানে কত দেখো, বি ব্যাংকের 11.5%, এখানে হচ্ছে 11.5%, 11.5%, রাইট। এটাকে যখন 100 দিয়ে ভাগ করবো কত হবে, 0.115। এটা কিনা দেখবা 100 দিয়ে ভাগ করবা, একটু তোমরা দেখবা যে এটা ভাগ করে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের উপর আমরা বেস করে ফিবিটা বের করবো। সুতরাং ফিবি সমান আবার সেম কাজ, এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে কিন্তু এম আসে না নিচে, আয়ের নিচে কোনো এম দিই নাই আমরা, কারণটা হচ্ছে এখানে বার্ষিক সে সুদ কাউন্ট করতেছে, তার মানে বছরে একবারে সুদ কাউন্ট করলে তখন আয়ের নিচে এমটা দিতে হয় না, আর এখানে উপরে পাওয়ারের ক্ষেত্রে এমটা দিতে হয় না, কারণ এখানে এম এর মান হচ্ছে 1 আর 1 হলে দিতে হয় না। আর যাই হোক, আমি ক্লাসের শেষের দিকে চলে আসলাম। এখানে ফিবি বের করে যে ফিবিটা ছোটো সে ব্যাংকে গিয়ে তুমি টাকাটা রেখে আসবা, কারণ তুমি যদি যে ব্যাংকে কম টাকা রেখে যদি তুমি 21 লক্ষ টাকা পাও তাহলে তো তুমি নর্মালি ওখানেই টাকাটা জমা রাখবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ফিনান্স ও ব্যাংকিংয়ের উপর অর্থের ফর্মুলা আরেকটা ক্লাস ছিল, ওই ক্লাসটাও দেখবা, আর সেই সাথে এই ক্লাসটা দেখবা, দুটোটা যখন অ্যাড করে দেখবা তখন তোমরা জিনিসগুলো আসলে বুঝতে পারবা। তো আর আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, তোমরা সবাই বাসায় থাকবা, ভালো থাকবা এবং ভালোভাবে পরীক্ষা দিবা, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার শুভকামনা প্রত্যাশা করে আমি শেষ করছি আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে।